হ্যালো স্টুডেন্টস, তোমরা আজকে আবার পড়বে অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 4। আমি সৌমিত্র পাল আর আমি নোমর চ্যানেল এবং তোমরা আবার আজকে একত্রিত হলাম নতুন পার্টে। পুরনো পার্টগুলো সব দেখে নাও, নোটটা পরপর রেডি করে যাও, তবেই আজকের যে পার্টটা তোমরা যেটা পড়বে সেটা কিন্তু তোমরা সুন্দরভাবে রেডি করতে পারবে। তো দেখো, আগের দিনে ভিডিওটা বড় হয়ে গেছিল, আমরা তাড়াতাড়ি সেরে দিয়েছিলাম, একটা ছোট্ট ট্রিক বাকি ছিল, সেটা করিয়ে দিচ্ছি আজকে। তো তোমরা দেখো, আমরা আগের দিনে ফার্স্ট করেছিলাম প্রোটনকে কিভাবে লেখা হয়। বলো, প্রোটনকে লেখা হয় পজিটিভ +1 1 চার্জ +1, অ্যাটমিক মাস হচ্ছে বা মাস হচ্ছে 1, অ্যাটমিক মাস বলবো না, মাস 1। নিউটনের বলেছিলাম চার্জ 0, অ্যাটমিক মাস প্লেন মাস প্রোটনের মাসের প্রায় সমান। ইলেকট্রনকে কিভাবে লেখা হবে বলো? ইলেকট্রনকে তো আমরা মাইনাস দিয়ে লিখছিলাম, তো ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। তাহলে ইলেকট্রনের ভর কত ধরা হয়? এদের সাপেক্ষে ইলেকট্রনের ভর যেহেতু 1 এর 1836 গুণ, তাই আমরা এর ভরটাকে প্রায় 0 ধরে নিলাম। ব্যাপারটা বোঝা গেল কেন 0 ধরা হলো? এই তিনটে ডাটা তোমরা ভালো করে লিখে নেবে। অনেক সময় প্রশ্নতে এরকম করে ডাইরেক্ট দিয়ে দেয়, তখন একটু অসুবিধা হয়। তো আজকে আমরা যেটা শুরু করছি দেখে নাও, তার নাম হচ্ছে আইসোডায়াফার। আইসোডায়াফার। এই আইসোডায়াফার হলো কি একটুখানি বলি, শুনে নাও। আইসোডায়াফার হলো যে সমস্ত পরমাণুর নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার বিয়োগফল সমান। তোমরা লিখে নাও, আমি জাস্ট লিখছি, নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার বিয়োগফল সমান, তাদের আমরা বলবো আইসোডায়াফার। আচ্ছা, সাধারণত ভারী মৌলের নিউক্লিয়াসগুলি, ভারী মৌলের নিউক্লিয়াসগুলি এই ধর্ম দেখায়। এবং 3 নাম্বার বলি, ভারী মৌলের তেজস্ক্রিয় নিউক্লিয়াস লিখলে আরো বেস্ট হয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে, উৎপন্ন মৌল এবং প্রাথমিক মৌল পরস্পরের আইসোডায়াফার। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো না? কারণ শুনে নাও। স্যার সংজ্ঞা তো বুঝলাম, ব্যাপারটা তো বুঝলাম না। ধরে নাও আমি একটা ইউরেনিয়াম নিলাম, ইউরেনিয়াম 92 236, এখান থেকে একটা আলফা কণা বেরোলো, আলফা কণার নিচে 2 ওপরে 4 বেরিয়ে গেলে সেটা হবে, দেখে নাও, থোরিয়াম 90 232, থোরিয়াম 90 232, ভালো করে দেখে নাও। তো এবার লক্ষ্য করি, এ আর এ এরা পরস্পরের নাকি আইসোডায়াফার, মানে
মানে বুঝতে পারছি না স্যার? দেখো, এর এর নিউট্রন সংখ্যা ফার্স্টে বার করে নাও। নিউট্রন সংখ্যা মাথা মাইনাস তলা 92, তাহলে এর নিউটন সংখ্যা বেরোচ্ছে এখানে 136 আর 8 মানে 144। নিউটন সংখ্যা 144 আর নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা বেরোলো 144 মাইনাস 92, তাহলে এখান থেকে বেরোলো 2 আর এখান থেকে বেরোলো 2 আর এখানে 5 মানে 52 বেরোলো। ঠিক আছে, বুঝে গেলে? এবার শোনো, তাহলে এটা এখানে হবে নিউটন সংখ্যা হচ্ছে 232 মাইনাস 90, তার মানে 142, আর নিউটন মাইনাস প্রোটন সংখ্যা 142 মাইনাস 90, তাহলে আসছে আবার দেখো 52। ক্লিয়ার হলো? তাহলে নিউটন মাইনাস প্রোটন সংখ্যা দেখো দুজনেরই সমান, তাই আমরা এই মৌল দুটিকে পরস্পরের আইসোডায়াফার বলবো। আইসোডায়াফার সাধারণত তেজস্ক্রিয় ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তো আমরা আইসোডায়াফার বুঝে গেলাম, আর আইসো ইলেকট্রনিক আগের দিন তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আইসো ইলেকট্রনিক, তো আইসোডায়াফারের পর আমরা চলে আসছি একটা নতুন পার্টে। আইসোডায়াফারের পর আমরা একটা নতুন পার্টে চলে আসছি। তোমরা জিনিসটা উদাহরণটা গুছিয়ে লিখে নাও। আমরা যে নতুন পার্টে আসছি তার নাম হচ্ছে, আজকে যেটা পড়ব তার নাম হচ্ছে ইলেকট্রন মহল। আমরা পড়ে ফেলেছিলাম, তাই তো? ইলেকট্রন মহল, নিউক্লিয়াস আমরা পড়িয়ে দিয়েছিলাম। আজকে আমরা শুরু করছি কোয়ান্টাম সেট। এটা একদম ডিফারেন্ট পার্ট, তোমরা খুব মন দিয়ে শোনো। পরবর্তীকালে প্রত্যেকটা চ্যাপ্টারে এই কনসেপ্টটা তোমাদের প্রচন্ড কাজে লাগবে। সব জায়গায় এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে হয়তো করান না, কারণ আমাদের সিলেবাসে এটা একটু বাইরের পার্ট। আমরা আজকে ফার্স্টে পড়বো, খুব মন দিয়ে শোনো। আচ্ছা, একটা কথা আগের দিন বলেছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি, যে ইলেকট্রনের থাকার যে কক্ষপথ, এগুলো তো কক্ষপথ, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, এম এন ও, পি কক্ষ, তাই তো? এই কক্ষপথগুলিতে ইলেকট্রন কেমন ভাবে থাকতে পারে আমি একবার বলে দিচ্ছি, দেখে নাও। 2n² হিসাবে থাকতে পারে। কিন্তু সাধারণত ইলেকট্রন কিভাবে থাকে এটা তোমরা এইটাও পড়ে এসছো, আমি আর অতটা ওই জন্য ডেপথে যাইনি। তো সাধারণ ইলেকট্রন থাকার কথা 2, তারপর 8, এখানে 2 থাকবে, তারপর 8 থাকবে, তারপর 8 থাকবে, তারপর 2 থাকবে। এইটা আমাদের সিলেবাসে 20 পরমাণু ক্রমাঙ্ক পর্যন্ত প্রযোজ্য। মানে আমাদের সিলেবাসে 20 পরমাণু ক্রমাঙ্ক পর্যন্ত আছে। তাহলে 20 পর্যন্ত আমাদের যদি অ্যান্সারটা এটা দিয়ে হয়ে যায়, তাহলে আমরা আর বেশি ভেবে অ্যান্সার করতে যাচ্ছি না। তাহলে এটা 20 পর্যন্ত প্রযোজ্য। মানে প্রথম কক্ষে থাকবে 2টো, তারপর উদ্বৃত্ত থাকবে তার পরের কক্ষে 8টা, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে লাস্টে থাকবে 2টো বা অতিরিক্ত হলে ওখানে ঢুকে যাবে। তো আজকে আমরা কোয়ান্টাম সেট, কোয়ান্টাম 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 সেট পড়াচ্ছি। কোয়ান্টাম সেট, কোয়ান্টাম সেট কি? কোয়ান্টাম সেট হচ্ছে এমন একটা ঘটনা যে যার সাহায্যে আমরা সহজেই একটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন কি স্থানে অবস্থান করছে সেটা সহজেই বলে দিতে পারবো। কি স্থানে অবস্থান করছে সহজেই বলে দেওয়া যাবে। কিরকম একটু দেখি, দেখে নাও। যেমন ধরো, যেমন একটা ছোট গল্প বলিনি। ধরো তোমাকে বলা হলো যে অমুক একটা এক্স নামক একটা ছেলে আছে, ছেলেকে আমি খুঁজছি, সেই ছেলেটা স্কুলের কোথায় আছে আমি কি করে জানবো? প্রথমে হেড স্যারের কাছে যাব। হেড স্যারকে নাম বললে, ক্লাস বললে, হেড স্যার প্রথমে সিসিটিভি ক্যামেরা দেখে নেবেন, দেখে বলবেন এটা 9A সেকশন। তোমাকে ফার্স্টেই বলবে তোমরা 3 তলায় যাও, তাহলে একটা কোয়ান্টাম সেট পেলাম। তারপর বলবে তোমরা 3 নাম্বার ঘরে যাও, 3 তলার 3 নাম্বার ঘরে যাও,
2 নম্বর কোয়ান্টাম সেট পেলাম। এরপর বলবে তোমরা থার্ড, ডান দিক থেকে থার্ড বেঞ্চটা দেখবে, তাহলে তৃতীয় বেঞ্চ বা চতুর্থ বেঞ্চটা দেখবে। চতুর্থ বেঞ্চটায় গেলাম এবং বললো দেখবে বাঁ দিক থেকে সেকেন্ড বয়টা অমুক এক্স নামক বয়। তার মানে 4টে কোয়ান্টাম সেট দিলে আমি একটা স্কুলের মধ্যে আমাকে যে কেউ বলুক না কেন, আমি যে কোনো ছেলেকে গিয়ে টার্গেট করতে পারবো বা খুঁজতে পারবো। কি করে? প্রথমে বলবে ক তলায় আছে, তারপর বলবে ক নম্বর ঘরে আছে, তারপর বলবে কত নম্বর বেঞ্চে আছে, তারপর বলবে কত নম্বরের ছেলেটা, লেফট হ্যান্ড সাইড থেকে সেকেন্ডে আছে না রাইট হ্যান্ড সাইড থেকে সেকেন্ডে আছে, বলে দিলেই আমরা পেয়ে যাব। ঠিক এইভাবে এখানে 4টে কোয়ান্টাম সেট যদি আমরা পড়ে ফেলি, তাহলে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন কোথায় অবস্থান করবে তার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে শোনো। প্রথম কোয়ান্টাম সেটের নাম হচ্ছে, স্মল এন দিয়ে লেখা হয়, নাম হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রথমটার নাম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, একটা ছোট্ট কথা বলি, আমি পড়াতে পড়াতে একটা ছোট্ট জায়গায় একটা কথা বলতে মিস করে গেছি, একটা ছোট্ট কথা বলতে মিস করেছি। কথাটা কি একটু শুনে নি। কথাটা হচ্ছে, তোমরা লিখে নাও, তোমরা একটু বই থেকে ওটা করে নিও। ঠিক আছে, আমি পাশে ছোট্ট করে করিয়ে দিচ্ছি, দেখে নাও। পাশে ছোট্ট করে করিয়ে দিচ্ছি। আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার, ইউজেস অফ আইসোটোপ। আইসোটোপের ব্যবহারে আমি প্রথমেই দু একটা লিখিয়ে দিই, তোমরা এটাকে বই থেকে করে নিও। আইসোটোপের ব্যবহারে প্রথমেই আছে কার্বন C12, কার্বন 12 আর কার্বন 14, এই দুটো আইসোটোপের অনুপাত থেকে আমরা রেডিও কার্বন ডেটিং এটা করতে পারি। অর্থাৎ আমরা জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারি। জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারি। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর বলি ইউরেনিয়াম কার্বন ডেটিং। ইউরেনিয়াম ডেটিং বা ইউরেনিয়াম 92, 235 এবং lead 82, 206 এই দুটো আইসোটোপের অনুপাত থেকে আমরা পৃথিবীর বয়স নির্ণয় করতে পারি। পৃথিবীর বয়স নির্ণয় করতে পারি। এটাকে বলা হয় ইউরেনিয়াম ডেটিং বলে। এছাড়াও আয়োডিন 131 এই তেজস্ক্রিয় আইসোটোপকে দিয়ে আমরা থাইরয়েডের চিকিৎসা করি। 4 সোডিয়াম 11-24, সোডিয়াম 23 হয়, 11-24 এই আইসোটোপ দিয়ে আমরা
হৃৎপিণ্ডের সংবহন প্রণালী ব্যাখ্যা করতে পারি। হৃৎপিণ্ডের সংবহন প্রণালী ব্যাখ্যা করতে পারি। এইভাবে বিভিন্ন ধরনের আইসোটোপের ব্যবহার আছে। যেমন আমরা আবার বলি, কোবাল্ট 60 এই আইসোটোপের সাহায্যে আমরা ক্যান্সার রোগের চিকিৎসা করে থাকি। ক্যান্সার রোগের যে চিকিৎসা সেগুলো আমরা এই কোবাল্ট 60 দিয়ে করে থাকি। এছাড়াও বিভিন্ন আইসোটোপের ব্যবহার আছে, তোমরা একটু আইসোটোপ ব্যাপারটা পড়ে নিও। তো আজকে চলে এলাম কোয়ান্টাম সেটের ফার্স্ট কোয়ান্টাম সেট, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। একে আমরা স্মল এন দিয়ে লিখি। এ কি কি প্রকাশ করে ভালো করে দেখো। এ প্রথমেই এ প্রকাশ করে, একে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর কি প্রকাশ করা হয় দেখে নাও, কক্ষপথ। কক্ষকে প্রকাশ করা হয়, অর্থাৎ অরবিটকে প্রকাশ করা হয়। কক্ষকে বা অরবিট প্রকাশ করা হয় এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা। অর্থাৎ আমি একটু ছোট্ট করে হেল্প করি। যেমন ধরো, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা প্রথম কক্ষ, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠম, এরকম কক্ষপথগুলো তো আছে। এটার নাম কে, এল, এম, এন, ও, পি। এই কক্ষপথগুলো এর মান হচ্ছে 1, এন এর মান 1, এর ক্ষেত্রে এন এর মান 2, এন এর মান 3, এন এর মান 4, এন 5, so on। তার মানে আমরা প্রথম কক্ষকে N1 দিয়ে লিখি। প্রথম কক্ষকে আমরা N1 দিয়ে লিখি, দ্বিতীয় কক্ষকে N2, তৃতীয় কক্ষকে N3, N4 এরকম ভাবে লিখি। তার মানে কে, এল, এম এইভাবে নয়, N1, N2, N3। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস পেয়েছি, এই কক্ষপথ থেকে কটা করে ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে এটা আমরা আগেই পড়ে এসেছি, 2n²। এই সংখ্যায় ইলেকট্রন থাকতে পারে। আর 4 নাম্বার বলি, কক্ষের কিরম আকার, সেই আকারগুলো আমরা এখান থেকে পাবো না, তো আমি একটুখানি বলে দিই। কক্ষ সাধারণত বৃত্তাকার হয়। কক্ষ সাধারণত বৃত্তাকার হয়। ব্যাস, এই হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তার মানে যদি কেউ প্রথম কক্ষে ইলেকট্রন থাকে, জটা ইলেকট্রন থাকুক, তাহলে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান হবে 1। দ্বিতীয় কক্ষে জটা ইলেকট্রন থাকুক, সেই ইলেকট্রনগুলোর মুখ্য কোয়ান্টাম সংখ্যা হবে 2। তার মানে 1, 2, 3 এগুলোকে আমরা ওই স্কুলের ক তলায় ছেলেটা আছে সেই তলাগুলোকে প্রকাশ করলাম। এটা 1 তলা, এটা 2 তলা, এটা 3 তলা। তাহলে প্রথমে ছেলেটা ক তলায় আছে সেখানে চলে যাব। তাহলে ইলেকট্রনের ফার্স্ট পদক্ষেপ খোঁজার পেয়ে গেলাম। সেকেন্ডে চলে এলো, আমরা দেখো আমরা লিখছি, এটাকে বলা হয়, আমরা লিখছি এটাকে বলা হয় কোয়ান্টাম সেটের। এটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার কোয়ান্টাম সেট। 2 নাম্বার কোয়ান্টাম সেট, 2 নাম্বার কোয়ান্টাম সেট হচ্ছে অ্যাজিমুথাল। অ্যাজিমুথাল, অ্যাজিমুথাল কোয়ান্টাম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটা আমাদের শিখতে হবে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি, খুব মন দিয়ে শোনো, ভালো করে জিনিসগুলোকে শেখাচ্ছি, ধরে ধরে করিয়ে দিচ্ছি কেন। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হলো কোনো একটা তলাতে যাওয়ার পর, প্রত্যেকটা স্কুলের 1 তলা, 2 তলা, 3 তলা করে তো স্কুলের বিল্ডিং হয়। প্রত্যেকটা বিল্ডিং এ কতগুলো করে ক্লাস থাকে, কোনোটায় 10টা ক্লাস, কোনোটায় 12টা ক্লাস, কোনোটায় 8টা ক্লাস, এরকম তো বিভিন্ন ধরনের ক্লাস থাকে, বা একই ক্লাসও থাকতে পারে।
তো আমরা কত তলাতে সেটা শিখলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। এবার ওই তলাতে ক নম্বর রুমে আমি ইলেকট্রনকে খুঁজবো সেটা শিখবো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। একে বাংলায় বলা হয় গৌণ কোয়ান্টাম গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেল কি বললাম? তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যাকে লেখা হয় স্মল এল দিয়ে। তো কি প্রকাশ করা হয় শুনে নাও, আমি বলছি। গৌণ কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি কি প্রকাশ করতে পারি? এ দিয়ে লিখছি, এটা উপকক্ষকে প্রকাশ করি। উপকক্ষ, উপকক্ষের কনসেপ্ট কি না? উপকক্ষের কনসেপ্ট হলো একতলায় কটা ঘর? 3টে, 4টে, 5টা, 6টা। দুতলায় কটা ঘর? 4টে, 8টা, 9টা। তো এই সংখ্যাগুলোকে আমরা বলবো গৌণ কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ একটা কক্ষের আন্ডারে অনেকগুলো ছোট ছোট ঘর আছে, সেই ঘরগুলোকে আমরা বলবো উপকক্ষ বা ইংরেজিতে বলবো সাব অরবিট। দেখে নাও, এটাকে আমরা নাম দেবো সাব অরবিট। এটাকে আমরা নাম দেবো সাব অরবিট। খুব ভালো করে বুঝে নাও। তো এবার একটা কথা বলি, যে গৌণ কোয়ান্টাম সংখ্যা কার উপর ডিপেন্ড করে? মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপরে। বুঝতে পারলাম না স্যার? দেখো বোঝাচ্ছি। এর একটা টোটকা শেখাই। টোটকাটা হচ্ছে, জ তলা, এখান থেকে যদি জায়গাটা কেটে যায় তোমরা এখানে চলে এসো। লিখছি টোটকাটা, ট্রিকটা লিখে নাও। যত তলা তটা ঘর, মানে যত এন তটা এল, যত এন তটা এল। বুঝতে পারলাম না স্যার? দেখুন, চলে আসো, এখানে চলে আসো। ধরে নাও আমি একটা বিল্ডিং তৈরি করেছি। এটা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর এবং এটা থার্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরটায় একটাই মাত্র ঘর রেখেছি, কারণ সেটা আমি গ্যারেজ করব বলেছিলাম। তাই যেহেতু এটা এন এর মান 1, প্রথম তলা হলে কতলা? একতলা। এন এর মান কত? 1। তাহলে এর আন্ডারে ঘর কটা হবে? একটা ঘর। বুঝে নাও ব্যাপারটা। একতলায় একটা ঘর, য তলা তটা ঘর, তটা এল। এখানে এন এর মান কত লিখবো? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, 2। তাহলে দুতলায় কটা ঘর হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরে নিয়েছো, দুতলায় দুটো ঘর। আচ্ছা, 3 তলাতে ঠিক একই ভাবে তোমরা তো বলতেই পারবে 3 তলায় 3টে ঘর, এবং যদি 4 তলায় হয় তাহলে 4 তলায় 4টে ঘর থাকবে। বুঝে গেল ব্যাপারটা? ঘর মানে উপকক্ষ থাকবে। তার মানে সব তলাতে একই সংখ্যক ঘর নেই, বা সব তলায় একই সংখ্যক উপকক্ষ নেই। অর্থাৎ সব কক্ষের আন্ডারে একই সংখ্যক উপকক্ষ নেই। ধরে নাও কোনো কক্ষ, কোনো তলা ছোট, তাতে একটা ঘর করেছি। তার উপরের তলাটা একটু বড়, তাতে 2টো ঘর করেছি। তার উপরের তলাটা আরেকটু বড়, তাতে 3টে ঘর করেছি। এইভাবে সাজানো হয়েছে। তো আমি একটু কথা বলি, প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যাকে দুভাবে লেখা হয়, একটা নাম্বার দিয়ে, একটা তার নাম। ভালো করে দেখো, প্রথম কক্ষটার নাম ছিল কে, লেটার, আর প্রথম কক্ষের নাম্বারিং হচ্ছে 1। দ্বিতীয় কক্ষের নাম ছিল এল, দ্বিতীয় কক্ষের নাম্বারিং হচ্ছে 2। তার মানে একটা ডিজিট দিয়ে লেখা হবে আর একটা অ্যালফাবেট দিয়ে লেখা হবে, মানে একটা নাম, একটা ডাক নাম। ঠিক এইভাবে মুখ্য কোয়ান্টাম সংখ্যার আন্ডারে বা কক্ষের আন্ডারে যতগুলো উপকক্ষ আছে সেইগুলোকে কিভাবে লেখা হচ্ছে দেখে নাও। প্রথম যদি উপকক্ষ আসে, মানে প্রথম ঘর যদি তৈরি হয়, সেই ঘরটাকে আমরা নাম দেবো স্মল এস। প্রথম ঘরটার নাম স্মল এস, এটা প্রথম ঘর। দ্বিতীয় ঘর, আচ্ছা লিখে নিই এখানে, প্রথম যদি উপকক্ষ হয়, দেখে নাও আমি লিখে দিচ্ছি উপকক্ষ,
যদি প্রথমেই আসে ফার্স্টে আসে, 1 নাম্বার উপকক্ষ আসে, তখন তার নাম হবে এস। যদি 2 নাম্বার উপকক্ষ আসে তার নাম হবে পি। যদি 3 নাম্বার উপকক্ষ আসে তার নাম হবে ডি। আর যদি 4 নাম্বার উপকক্ষ আসে তার নাম হবে এফ। ভালো করে বুঝে নাও। আচ্ছা স্যার, আপনি বললেন যে প্রত্যেকটা নাম তো আপনি না বললেন, এর তো নামের কারণ আছে, আমি তো জায়গা পাচ্ছি না বলে লিখছি না। আচ্ছা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিই, তোমরা পজ করে লিখে নাও, আমি তারপর আসছি। প্রথম ঘর, আচ্ছা প্রথম ঘরকে কি বলবো? প্রথম যে ঘর, ঘর মানে উপকক্ষ, প্রথম উপকক্ষ। প্রথম উপকক্ষকে আমরা কি দিয়ে লিখবো? প্রথম উপকক্ষকে লিখবো এস। তারপরের উপকক্ষকে কি দিয়ে লিখবো? পি। তারপর কি দিয়ে লিখবো? ডি। তারপর কি দিয়ে লিখবো? এফ। আচ্ছা এগুলো তো কেন নাম, এর ডাক নাম কি হবে? না স্যার প্রথম ঘর 1 নাম্বার দিয়ে দিন, দ্বিতীয় ঘর 2 নাম্বার দিয়ে দিন, না। প্রথম ঘরে যদি আমি 1 নাম্বার দিই তাহলে দেখো প্রথম কক্ষেরও নাম্বারিং ছিল 1, দুটো 1 হয়ে যাচ্ছে। তার জন্য বিজ্ঞানীরা এই দুটো ঘটনা যাতে মিলে না যায়, তাই প্রথম ঘরকে, প্রথম তলাকে যেমন 1 দিয়েছি, সেরকম প্রথম ঘরকে আমরা দেবো 0, তারপরের ঘরকে দেবো 1, তারপরের ঘরকে দেবো 2, তারপরের ঘরকে দেবো 3। এইভাবে নামকরণ করব। এরপর যদি আরো ঘর আসে তার নাম হবে 4। আচ্ছা নাম কি অ্যাকচুয়াল এদের কিছু নাম আছে? হ্যাঁ অবশ্যই, এদের অবশ্যই নাম আছে। এদের ফুল ফর্ম SHARP, সার্প। এর নাম প্রিন্সিপাল। প্রিন্সিপাল 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 প্রিন্সিপাল। ডিফিউজড, DIFFUSED, ডিফিউজড। তারপর কি? ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল। তারপরটা হচ্ছে ডি জেনারেট, RATE, ডি জেনারেট, ডি জেনারেট নাম। আচ্ছা তার মানে স্যার একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, সেই যেমন আমরা প্রথম ঘরকে যে একতলাকে গ্রাউন্ড ফ্লোর বলি মানে 0, দুতলাকে 1 নাম্বার দিই, ঠিক খানিকটা সেরকম। দেখো প্রথম যে ঘরটা তার নাম দিয়েছি 0, দ্বিতীয় যে ঘরটা তার নাম দিয়েছি 1, সো অন পরপর যাচ্ছে। তাহলে এখানে বলো তো কিভাবে ঘরটা সাজাবো? এটা এস, তারপরে প্রথম ঘরটার নাম এস, তারপর পি, এস পি ডি, এস পি ডি এফ। একটু ভাবো তো, ঠিক স্কুলের ঘরের মতো হচ্ছে না? আমার তো মনে হচ্ছে। ধরো আমরা একতলায় 1 নাম্বার ঘরে যাচ্ছি, তাহলে একতলার 1 নম্বর ঘরটাকে আমরা নাম দিয়েছি এ, তাহলে সেটাকে আমি কিভাবে লিখি? 1A। আচ্ছা স্যার দুতলাতে যদি যাই তার প্রথম ঘরটার কি নাম হবে? ভাবো, ভেবে বলো, তোমরা বলো তারপর আমি বলছি। দুতলায় প্রথম ঘরটার কি নাম হবে? একতলায় প্রথম ঘরটার নাম যদি হয় 1.A, তাহলে ঠিক ধরেছো তোমরা, দুতলায় প্রথম ঘরটার নাম হবে 2.A। একদম ঠিক। তার মানে একতলায় যদি 3টে ঘর, 2টো ঘর থাকতো, তাহলে এটার নাম হতো 1.A আর 1.B, এটা দ্বিতীয় ঘর। আর দুতলায় প্রথম ঘরটার নাম হবে 2.A, তারপর 2.B, তারপর 2.C, যদি 3টে ঘর থাকে, তাই তো? এইভাবে তো নামকরণ করবো। আচ্ছা তাই লক্ষ্য করো, এই একতলায় যে ঘরটা আছে তার নাম যেহেতু একতলায় আছে, তাহলে লিখলাম 1 পয়েন্টার দেবো না, 1S। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? দুতলায় যে ঘরগুলো আছে তার নাম দেবো 2S 2P, তার মানে একতলার প্রথম ঘর 1S, দুতলায় প্রথম ঘর 2S, তিনতলায় প্রথম ঘর 3S 3P 3D, চারতলায় প্রথম ঘর 4S, চারতলায় দ্বিতীয় ঘর 4P 4D এবং 4F। দেখে নাও কিভাবে সাজাচ্ছি, বুঝে বুঝে করো, কিন্তু প্রচন্ড দরকার, খুব বেশি দরকার এটা। এই ভিডিওটা আমার দেওয়ার মেন মোটিভ হচ্ছে এইটাকে শেখানো, এইটা শেখানোর জন্য মেন মোটিভ আমার এই ভিডিওটা দেওয়ার। শুনে নাও, তাহলে আমরা প্রথম ঘরকে দেবো 1S, তারপর 2S, তারপর 2P, তারপর 3S। আচ্ছা বুঝে গেল। একটা ছোট্ট কথা বলি, এই উপকক্ষগুলো ধারণা দিয়েছিল সমারফিল্ড। এই উপকক্ষের ধারণা দিয়েছিল সমারফিল্ড।
সমারফিল্ড উপকক্ষের ধারণা দিয়েছিল এবং তিনি বলেছিলেন উপকক্ষগুলো বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। আচ্ছা, তো আমরা উপকক্ষগুলো দেখব, আসছি। তো এরপর চলে আসছে, এবার দেখলাম অনেক সময় তোমরা দেখবে যে এক একটা স্কুলেতে এক একটা ঘর খুব বড় হয়, মানে ধরো দুতলায় গেলাম, দুতলায় 3 নম্বর রুমটা অনেকটা বড়। অনেক সময় স্কুলের ছেলে বেশি হলে ওই রুমটাকে দুটো পার্টে ভাগ করে দেওয়া, একটা কাঠের পার্টিশন দিয়ে, অনেক সময় কাঠের একটা পার্টিশন দেওয়া হয়, যে দুটো পার্টে ভাগ করে এ সেকশন বি সেকশন ভাগ করে নেওয়া হয়। ঠিক এইভাবেই করা হয়। যদি কোনো উপকক্ষ আকারে বড় হয়, সেই উপকক্ষগুলোকেও আবার ছোট ছোট খণ্ডে ভাগ করা হয়। সেগুলো কিভাবে করা হয় এসো দেখি। এরপর আমরা যে 3 নাম্বার কোয়ান্টাম সেটটা পাবো, আমি কোয়ান্টাম সেট লিখে দিলাম, কোয়ান্টাম সেট বা কোয়ান্টাম নাম্বার। 3 নাম্বার যে কোয়ান্টাম নাম্বার, সেই কোয়ান্টাম নাম্বারকে বলা হয় ম্যাগনেটিক ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ভালো করে দেখো, এটার নাম হচ্ছে চৌম্বকীয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এর মানে কি স্যার? ভালো করে শোনো। বলছে যে প্রত্যেকটা উপকক্ষ, এর কনসেপ্ট কি? এর কনসেপ্ট এ দিয়ে লিখি। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা উপকক্ষের অন্তর্গত, আমি লিখছি না, তোমরা লিখে নাও, উপকক্ষের অন্তর্গত কক্ষক, অনেক কক্ষক থাকে, যাকে বলা হয়, কক্ষকগুলোকে বলা হয় অরবিট। অরবিট বলে, কক্ষকগুলোকে অরবিট বলে। উপকক্ষের অন্তর্গত কক্ষককে প্রকাশ করে, কক্ষককে প্রকাশ করে। উপকক্ষের অন্তর্গত কক্ষক প্রকাশ। কক্ষক কি না? কক্ষক হচ্ছে উপকক্ষগুলোকে আবার অনেকগুলো ছোট ছোট কুঠরির মতো পাটে ধারণা করা হয়েছে উপকক্ষগুলোকে। সেই উপকক্ষগুলো অ্যাকচুয়ালি আমরা স্যার যে প্রথম গল্পটা বলেছিলাম, সেই প্রথম গল্পের বেঞ্চের মতো, মানে ক নম্বর বেঞ্চ। তাহলে প্রথমে মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি পেয়েছি? কতলা। গৌণ কোয়ান্টাম সংখ্যা এল দিয়ে কি পেয়েছি? ক নম্বর রুম। আর এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এম দিয়ে লিখি, ডিনোট করি। তো একে বলা হলো কক্ষক। কক্ষক হচ্ছে প্রত্যেকটা বেঞ্চ। স্যার কক্ষক অ্যাকচুয়ালি বেঞ্চ নয়। কক্ষক কাকে বলে আমি একটুখানি বলে দিই, যে orbital is a place, orbital is a place, এটা খুব ভালো আর কি টার্মসটা, আর কি লেখাচ্ছি। orbital is a place where finding electron is maximum. Finding electron is maximum, এটাকে আমরা অরবিটাল, মানে অরবিটাল হচ্ছে এমন একটা, এবং অরবিটাল অবশ্যই, অরবিটাল ইজ এ 3D স্পেস। 3D, এটা 3D, অবশ্যই 3D, 3 ডাইমেনশন প্লেস। তার মানে আমরা আবার পেলাম, বি দিয়ে লিখছি, এই অরবিটাল কিন্তু 3D কনসেপ্ট। তাহলে এমন একটি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। এবং এতদিন আমরা জানতাম ইলেকট্রন কণা, এই অরবিটাল এলো বলে এখানে ইলেকট্রনকে ভাবা হলো মেঘ রূপে, যেন মনে হচ্ছে ইলেকট্রন মেঘের মতো আচরণ করে যে জায়গাটায় ঘোরে সেই অঞ্চলটাকেই বলবো আমরা অরবিটাল। এই অরবিটাল গুলোকে কিভাবে ভাগ করছি দেখে নাও। সি দিয়ে লিখছি, এ বি সি, 3টে পয়েন্টস এর আন্ডারে।
মুখ্য কোয়ান্টাম সংখ্যার আন্ডারে মানে এন এর আন্ডারে ছিল এল, এল এর আন্ডারে আছে এম। বুঝে নাও ব্যাপারটা। এল কার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছিল? এন এর উপরে। এল এর মান অ্যাকচুয়াল কিভাবে লেখা যায় একটু জেনে নাও, আমি বলে দিচ্ছি এখানে। এল এর মান শুরু হয় 0 থেকে আর শেষ হয় n-1 পর্যন্ত। এল এর মান 0 থেকে শুরু হয় n-1 পর্যন্ত শেষ হয়। তোমরা এটা পরে দেখলেই বুঝতে পারবে, আমি একটুখানি বোঝাতে পারি। ধরে নাও 4 নাম্বার কক্ষ আছে, মানে অরবিট আছে, 4 নাম্বার অরবিট আছে। এর আন্ডারে কটা উপকক্ষ হবে? কি করে বার করবো? না স্যার আপনি টোটকা বলেছেন 4 তলায় 4টে ঘর, তাহলে 4টে উপকক্ষ। আর নচেত দেখো শুরু করছি 0 থেকে, শেষ করব n-1 এ, তাহলে কক্ষক মানে কি n, তো তাহলে n-1 এ গিয়ে শেষ হবে। তার মানে n-1 কত? n হচ্ছে 4 - 1 কত হবে? 3। তার মানে 4 নম্বর কক্ষের আন্ডারে আমি কটা ডিজিট পেতে পারি? 0 পেতে পারি, 3 পেতে পারি। 0 3 কেন 0 হলো? না 0 থেকে শুরু হয় n-1 তার ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে 0 হতে পারে, এর আন্ডারে কি ডিজিট হয় বলো? 1 হতে পারে, 2 হতে পারে এবং 3 হতে পারে। দেখো তোমরা বুঝে গেছো কিন্তু। 0 হলে তার সাবঅরবিটার কি নাম হবে? এস। পি হল 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। দেখো বুঝতে পারছো? তার মানে 4 নম্বর কক্ষের আন্ডারে 4টি উপকক্ষ থাকবে। প্রথমটার নাম 4s, 4p, 4d এবং 4f। কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। অসুবিধা হলে ভিডিওটা আরেকবার দেখো, একটু হায়ার লেভেলের কনসেপ্ট, একটু অসুবিধা হতে পারে, তো তোমরা দেখলে আশা করি বুঝে যাবে। তাহলে দেখো, লক্ষ্য করো, এই যে ঘটনাটা বললাম, তাহলে এখান থেকে আমরা সাবঅরবিট পেয়ে যাচ্ছি। এবার বিজ্ঞানীরা দেখলেন যে কতগুলো সাবঅরবিট অনেকগুলো অরবিটাল দ্বারা গঠিত। তার মানে এই অরবিটালের মান m দিয়ে প্রকাশ করা হয় এবং m এর মান n এর উপর ডিপেন্ড করবে না, তার আগের যে কোয়ান্টাম সেট l এর উপর ডিপেন্ড করে। তো কিভাবে করে চলে এসো দেখি। m এর মান ভ্যালু অফ m ইকুয়াল টু -l টু +l, -l থেকে +l এর মধ্যে হবে। কিরকম ভ্যালু হবে দেখে নাও। ধরে নাও s এর s অরবিট, সাবঅরবিট, তাহলে এই সাবঅরবিটের আন্ডারে কটা অরবিটাল থাকবে? মন দিয়ে শোনো, এই সাবঅরবিটের ভ্যালু কত? 0। তাহলে মানটা কিভাবে লিখছি? -l থেকে +l, -0 থেকে +0। স্যার -0 থেকে +0 মানে কি স্যার? -0 মানেও 0, +0 মানেও 0, তাহলে ভ্যালু কটা আসছে? একটা। তার মানে 0 মানে, এখানে অনেকে ভাবে স্যার 0 মানে নেই, নেই নয়, একটা ভ্যালু, একটা। অর্থাৎ এখানে s এই যে সাবঅরবিট এর আন্ডারে একটাই মাত্র অরবিটাল আছে। অরবিটালকে আমরা আজকে চৌকো বক্সের সাহায্যে দেখাবো, গঠন আমরা পরে শিখছি। তার মানে s উপকক্ষের আন্ডারে অরবিটাল থাকবে একটা। আচ্ছা তোমাদের যদি বুদ্ধি করে বলো তো দেখি, নিশ্চয়ই তোমরা পারবে। পি অরবিটালে, পি সাবঅরবিটের আন্ডারে কটা অরবিটাল থাকবে? এই কনসেপ্ট দিয়ে বলো তো দেখি, পারবে? দেখো পি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে পি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে পি -1 থেকে +1 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে -1 থেকে +1 এর মধ্যে একটা ভ্যালুর নাম হচ্ছে 0। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার হলো কি বললাম? তাহলে একটা ভ্যালুর নাম হলো 0। তাহলে এখানে কটা টোটাল ভ্যালু পাচ্ছি? যেন বারবার বলছি, মনে করো না যে স্যার 0 মানে তো স্যার ভ্যালু নেই, না, এ একটা ভ্যালু, এ একটা ভ্যালু, 0 দিয়ে ওকে প্রকাশ করা হচ্ছে, এটা রুলস। তাহলে এখানে দেখো এইটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, মোট কটা অরবিটাল হলো? 3টে। তাহলে মোট যেহেতু 3টে অরবিটাল, তার মানে পি কে দেখতে খানিকটা এই রকম হবে। দেখে নাও পি এর কটা অরবিটাল? একটা, দুটো, তিনটে। এর মান কত? -1, এর মান 0, এর মান +1। খুব ভালো করে দেখো, মনে হচ্ছে কেটে যেতে পারে, তো নাও কাটতে পারে। তো এর নামগুলো একটুখানি শুনে নাও।
এস এর কোনো নাম নেই, কারণ এস এর তো একটাই ঘর, তাহলে নাম নেই। কিন্তু পি এর যেহেতু তিনটে ঘর, তাই পি এর একজনের নাম পি এক্স, একজনের নাম পি ওয়াই, আর একজনের নাম পি জেড। কেন পি এক্স পি ওয়াই পি জেড হলো, আসছি, দেখে নাও। তোমরা একটা কাজ করো, বোর্ডটা মুছে নাও, বোর্ডটা তোমরা পজ করে নাও, আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা এই গঠনগুলোকে একটু দেখাই, তোমরা দেখে নাও। এস যে অরবিটাল, আমি কিন্তু আবার বলছি এস সাবঅরবিট হয়, যেহেতু এস সাবঅরবিটের আন্ডারে একটাই অরবিটাল, তাই তাকে আমরা এস অরবিটালই বলবো। এস সাবঅরবিট, তার অন্তর্গত অরবিটালটা এস সাবঅরবিটাল। এস অরবিটাল গোলক আকার, নট গোলাকার, গোলক 3D গোলক আকার, স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল শেপ, গোলকাকার, স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল শেপ, গোলকাকার। গোলকাকার মানে হচ্ছে স্যার ধরো গোলকাকার মানে তোমরা ধরো রসগোল্লা, ফুটবল, ক্রিকেট বল, এগুলো গোলকাকার। গুলি গোলকাকার, লুচি ভাজার আগে গোলাকার, ভেজে ফেললেই ফুলে উঠলেই গোলকাকার। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, পি সাবঅরবিট, সাবঅরবিট এর আন্ডারে পিএক্স, পিওয়াই আর পিজেড, এই তিনটে অরবিটাল আছে। স্যার এগুলো কেন পিএক্স পিওয়াই পিজেড? দেখে নাও, এটাকে আমরা বলেছি এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর এরকম ডাম্বেলের মতো যদি কোনো অরবিটালের শেপ হয়, তাকে বলবো পি অরবিটাল, এটাকে পি অরবিটাল বলা হয়। দেখে নাও, একইভাবে ঠিক একইভাবে এটা ওয়াই অ্যাক্সিসে আছে এই অরবিটালটা, তাই এর নাম ওয়াই অরবিটাল। ঠিক একইভাবে এটা জেড অ্যাক্সিসে আছে, তাই এর নাম পি জেড অরবিটাল। তাহলে অ্যাকচুয়াল পি অরবিটাল দেখতে কি রকম? ডাম্বেল, ডাম্বেল আকৃতি, ডাম্বেল, ডাম্বেল আকৃতি। আচ্ছা, ডাম্বেল শেপ হয়ে গেল। এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড, ডাম্বেল শেপ। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এরপর বলো ডি, ডি সাব অরবিট, ডি সাব অরবিট। ডি সাব অরবিটের আন্ডারে যে অরবিটালটা আছে, সেই অরবিটাল গুলো কি কি হতে পারে ভেবে বলো তো দেখি। আমি তো এতগুলো শিখিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে একটু হেল্প করি। ডি এর যে নাম্বারিং করা ছিল, এরকম এখানে ডি এর নাম্বারিং করা আছে 2, মুছিনি 2, তাহলে ডি এর অরবিটাল বেরোবে -2 থেকে +2। কারোর কিছু অসুবিধা হওয়ার কথা না। এবার অনেকে বলছে স্যার +2 থেকে -2 করা যায়? করা যায়, ওটা যেমন খুশি তোমরা রুলস করতে পারো, কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। তাহলে -1 0 +1, দেখো এই ডিজিট গুলো মাঝখানে চলে আসছে না আসছে না? আসছে স্যার, আসছে স্যার। তার মানে -2 এর পর -1, তারপর 0, তারপর +1, তারপর +2। তাহলে এখানে স্যার মোট কটা ডিজিট এলো? স্যার 5টা। তাহলে ডি অরবিটালকে অ্যাকচুয়াল দেখতে কি রকম হবে না? ডি অরবিটালকে স্যার অ্যাকচুয়াল এই রকম দেখতে হবে। ডি অরবিটালে কটা ঘর থাকবে? স্যার ডি ডি সাব অরবিটে কটা ঘর থাকবে? ডি অরবিটালের নাম্বার কত? 5টা। এবং এদের নামগুলো আমি একটু বলে দিচ্ছি, গঠনটা আমি একটাই দেখাবো। এর নাম হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। ক্লিয়ার হলো? তোমরা লিখে নিয়েছো? তাহলে মোট ডি এর অরবিটাল 5টা, এবং এই অরবিটাল গুলো কিন্তু কোন নির্দিষ্ট অ্যাক্সিসে থাকে না, বিভিন্ন দিকে থাকে, 3 ডাইমেনশনালি থাকে। এবং এর গঠন হচ্ছে ডবল ডাম্বেল, ডবল ডবল ডাম্বেল, ডবল ডাম্বেল, ডবল ডাম্বেল আকৃতি। তাহলে এর গঠনটা খানিকটা এই রকম টাইপের গঠন। দেখে নাও, আমি শুধু একটাই শিখিয়ে দেবো, ডি এক্স ওয়াই। ডি এক্স ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ডি এক্স ওয়াই মানে
এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝামাঝি হবে, এক্স অ্যাক্সিসেও নয় আবার ওয়াই অ্যাক্সিসেও নয়, এরকম মাঝামাঝি হবে, এরকম মাঝামাঝি হবে। হয়েছে? তাহলে আমরা ডি অরবিটালও পেয়ে গেলাম। এইভাবে আমরা এফ অরবিটালও পেতে পারি, এফ অরবিটাল পেতে পারি। তো এফ অরবিটালে ভালো করে শুনে নাও, আমি একটুখানি বলে দিই, আর বলছি না, এখানে জায়গা নেই। এফ অরবিটালে, এফ এফ অরবিটাল বলবো না, এফ এফ সাব অরবিটের মধ্যে, এফ সাব অরবিটের মধ্যে, এফ সাব অরবিটের মধ্যে মোট ঘর থাকবে -3 থেকে +3, তাহলে মোট থাকবে -2 -1 0 +1 +2 +3, তাহলে মোট কটা ঘর থাকবে? 1 2 3 4 5 6 7টা, মোট 7টা ঘর থাকবে। তো এখানে একটা টোটকা ছোট্ট করে বলতে পারি যে নাম্বার অফ অরবিটাল ইকুয়াল টু 2l + 1। চেক করে দেখো, এফ এর এল এর মান ছিল 3, তাহলে এর আন্ডারে নাম্বার অফ অরবিটাল হবে 2 × 3, 2 × 3 + 1 সমান হয়ে গেল 6 + 1 = 7। তোমরা এটা করে দেখো, সবগুলো মিলে যাবে। এইভাবে আমরা অরবিটাল গুলো 3 নাম্বার যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের দ্বারা শিখে গেলাম। আর লাস্ট কোয়ান্টাম নাম্বার আমি আর মুছবো না, এখানে আমরা লিখে দিচ্ছি, দেখে নাও। লাস্ট যে কোয়ান্টাম নাম্বার, এটা আজকে পড়ার শেষ পড়া, লাস্ট যে কোয়ান্টাম নাম্বার তার নাম হচ্ছে স্পিন, স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে ঘূর্ণন, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একে স্মল এস দিয়ে লেখা হয়। এই জিনিসটা কি একটু শুনে নাও। এটা হচ্ছে 3 নাম্বার বেঞ্চ অব্দি চলে গেছি, 3 তলায় 3 নাম্বার রুমের 3 নাম্বার বেঞ্চে চলে গেছি। 3 নাম্বার বেঞ্চ ছিল অরবিটাল। আর এবার ডাইরেক্ট ছেলেটাকে দেখানো হচ্ছে, ওই ছেলেটা 2 নম্বর ছেলেটা, ওই যে লাস্ট আমরা ডাইরেক্ট ইলেকট্রনের ঘূর্ণনকে দেখাবো। একটা নতুন কথা বলি, খুব ভালো করে শোনো। পৃথিবীর 2 ধরনের ঘূর্ণন আছে, একটা আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি। অর্থাৎ নিজের অ্যাক্সিসের উপর যখন পৃথিবী ঘোরে তখন তাকে আহ্নিক গতি বলে, যার জন্য দিন রাত হয়। আর যখন বার্ষিক গতি হয়, 1 বছর ঘুরে আসছে গোটা পথটা, তখন তাকে বার্ষিক গতি বলে। তার মানে যখন ইলেকট্রন ঘোরে, দেখে নাও এটা কক্ষপথ, ইলেকট্রনকে ঘিরে এটা কক্ষপথ। এই কক্ষপথটায় যখন ইলেকট্রন ঘুরছে, তখন ইলেকট্রনের নির্দিষ্ট একটা গতিবেগ আছে বা ঘূর্ণনের প্রকৃতি আছে, একটা আছে। আর ইলেকট্রনটাকে যদি একটু বড় করে এঁকে ভাবি যে এর একটা অ্যাক্সিস আছে, এবং এই অ্যাক্সিস বরাবর ইলেকট্রনটা হয় ক্লকওয়াইজ নালে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। ছবিতে নিশ্চয়ই বুঝতে পারছো। তখন সেই ঘটনা থেকে আমরা এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার অবতারণা করেছি। অর্থাৎ বলছে ইলেকট্রন তো ইলেকট্রন নিউক্লিয়াসের চারধারে ঘুরেই, কিন্তু ঘুরতে ঘুরতে নিজ অক্ষের চারধারে ঘুরতে শুরু করে দেয়। এই অক্ষের চারধারে ঘোরাটা হয় ক্লকওয়াইজ না হলে অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। এইটাকে প্রকাশ করার জন্য এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস এর অবতারণা করা হয়েছে। এবং যদি ক্লকওয়াইজ ঘোরে, যদি ক্লকওয়াইজ ঘোরে ধরে নেওয়া হয় কনভেনশন +½ আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে কনভেনশন ধরে নেওয়া আছে -½ এখানে 1 2 3 4 নয়, +½ আর -½ এই কনভেনশন। এবং ধরা হয়েছে এইগুলো তো অরবিটাল, ভালো করে দেখে নাও। অরবিটালের ছবিগুলো আমরা একসাথে কিরকম করে আঁকি, চৌকো খোপের মতো আঁকি। অরবিটাল মানে কক্ষক। কক্ষক কি? উপকক্ষের আন্ডারে কতগুলি ছোট কুডরি। উপকক্ষ কি? কক্ষের আন্ডারে কতগুলো ঘর। আচ্ছা, বলছে এই প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন গুলো একটা এরকম আর একটা এরকম। প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন থাকতে পারে, পরের দিন আমরা আসবো আবার। 2টো করে ইলেকট্রন থাকতে পারে, তার বেশি ইলেকট্রন থাকতে পারে না। একটাও থাকতে পারে,
কিন্তু ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা, বলছে প্রত্যেকটা কক্ষকে যদি দুটো করে ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনের ঘূর্ণন হবে, একজন যদি ওপরের দিকে থাকে আর একজন থাকবে নিচের দিকে। যদি ওপরের দিকে যে থাকে তাকে প্লাস হাফ ধরি, তাহলে নিচের দিকে যে ঘুরছে তাকে ধরবো মাইনাস হাফ। কনসেপ্টটা বোঝা গেল? ওপরের দিকে যে ঘুরছে আর একজন নিচের দিকে ঘুরছে, ওপরের দিকে ঘুরছে তাকে প্লাস হাফ, আর যে নিচের দিকে ঘুরছে তাকে মাইনাস হাফ ধরা হচ্ছে। এটা কনভেনশন। স্যার তলাটাকেও প্লাস হাফ ধরা যেত? হ্যাঁ যেত, যেত। আচ্ছা, তাহলে এইভাবে একটা জিনিস ছোট্ট করে তোমাদের যদি ছোট্ট করে একটা জিনিস ভাবতে বলি, তোমরা কি ভাবতে পারবে? আচ্ছা বলো তো, এই যে ঘরটা এটা কার? এটা কার? এটা এফ ডি অরবিটাল, ডি সাব অরবিটের। ডি সাব অরবিটের আন্ডারে কটা ঘর পেয়েছিলাম? 5টা। তাহলে ডি সাব অরবিটের আন্ডারে কটা অরবিটাল? 5টা। আচ্ছা, এই 5টা অরবিটালে মোট কটা ইলেকট্রন থাকতে পারবে? 10টা। কেন? প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে দুটো করে যদি ইলেকট্রন থাকে তাহলে মোট 5টা অরবিটাল, তাহলে মোট ইলেকট্রন থাকবে 10টা। আর একবার রিক্যাপ করে দিচ্ছি, ছোট্ট করে চলে এসো, এখানে চলে এসো। এস সাব অরবিট, তার আন্ডারে কটা অরবিটাল? অর দেখা যাচ্ছে না, অর বাই টাল সম্ভবত দেখা যাচ্ছে বা কেটে যাচ্ছে, দেখে নাও, আমি লিখে দিচ্ছি, লিখে নেবে। এর আন্ডারে এর কটা অরবিটাল ছিল? একটা। এর কটা অরবিটাল ছিল? তোমরা কিন্তু সব জানো, মুখে মুখে বলতে থাকো। এর কটা অরবিটাল ছিল? হ্যাঁ ঠিক বলেছো, 5টা, একদম ঠিক হচ্ছে। এর কটা ছিল? এর ছিল 1 2 3 4 5 6 7টা। এর কটা হবে? এর যদি এখনো আমাদের এর প্রয়োজন লাগেনি, তো এটা যদি হয় কটা হবে? 9টা। তাহলে এবার আমাকে বলো তো, এস অরবিটে বা এস সাব অরবিটে কটা ইলেকট্রন থাকবে? স্যার একটা উপরে একটা নিচে, তাহলে দুটো ইলেকট্রন। এখানে কটা ইলেকট্রন থাকবে? দুটো দুটো দুটো, 6টা। এখানে কটা থাকবে? 10টা। এখানে কটা থাকবে? 14টা। তার মানে একটা জিনিস আবার ক্লিয়ার হয়ে গেল, একটা জিনিস পরিষ্কার করে ক্লিয়ার হয়ে গেল, এসে ইলেকট্রন থাকে দুটো। এই দুটো ইলেকট্রন কোথায় লেখা হয়? তার মাথায়। পি এ ইলেকট্রন থাকে 6টা। সেগুলো কিন্তু ম্যাক্সিমাম, কম থাকতে পারে কিন্তু বেশি থাকতে পারবে না। 6টা কেন? চলে এসো। পি সাব অরবিটের কটা অরবিটাল? 3টে। প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন থাকে? দুটো করে। তাহলে কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। ডি তে কটা ইলেকট্রন থাকতে পারে? ডি সাব অরবিটের আন্ডারে 5টা অরবিটাল, 1 2 3 4 5। একটু আগে শিখিয়ে দিয়েছি, এই যে স্যার। আর একটু গল্পটা বলে দিই, এই ডি জেড স্কোয়ার সবার থেকে একটু আলাদা দেখতে। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে এই জেড অ্যাক্সিস বরাবর এইরকম টাইপের দেখতে হবে ডি জেড স্কোয়ার। তোমরা জেনে রাখো, এটা এখন বেশি কিছু জানার দরকার নেই। তার মানে একমাত্র একটা ডাম্বেল কার দেখা যায়? ডি জেড স্কোয়ারের। বাকি সবার কিরম ডাম্বেল? ডবল ডাম্বেল। আচ্ছা, ডি এ কটা ইলেকট্রন থাকবে? স্যার ডি এর 5টা অরবিটাল, তাহলে ইলেকট্রন থাকবে 10টা। এফ এর স্যার 7টা অরবিটাল, ইলেকট্রন থাকবে 14টা, এবং সেগুলো তার পাওয়ারের জায়গায় দেওয়া হয়, ঠিক যেন মনে হচ্ছে পাওয়ারে আছে। বুঝতে পারা গেল কি বললাম? ইলেকট্রনগুলোকে কিভাবে লিখলাম? s2 p6 d10 f14। পড়াটাকে ছোট্ট করে করানোর চেষ্টা করছি, এটা অনেক ডেপথের জিনিস। তোমরা যেখানটা অসুবিধা হচ্ছে সেখানটাকে আবার একবার পজ করে আবার আগিয়ে নাও, নিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। কিছুটা পার্ট, এই পার্ট আমরা পরের দিন টেনেও পড়াবো, যাতে করে তোমাদের পরের ভিডিওটাও এই ভিডিওকে কিছুটা হেল্প করে। আবার বলছি, খুব ভালো করে পড়ো। তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং এইগুলোকে একটু লাইক করো, তাহলে এই ভিডিওগুলো আরো, বা শেয়ার করো, এই ভিডিওগুলো তাহলে আরো অনেকের কাছে যাবে এবং তারা এই ভিডিওগুলো পড়লে কিছুটা উপকৃত হবে। তো তোমরা এর পরের ভিডিও পাওয়ার জন্য এইটাকে রেডি করতে থাকো। আমি ঠিক টাইমে এর পরের ভিডিও আবার পাঠিয়ে দেবো। তোমাদের ঘরে বসেই তৈরি করে দেওয়ার চেষ্টাটা আমি চালিয়ে যাব। ঠিক আছে? গুড নাইট।